সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাহারি বাই রোমানার ওনার শামিমা সুলতানা রোমানা। শুভ সকাল আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। একটু জানতে চাই, উদ্যোক্তা হিসেবে শুরুর জার্নিটা। শুরুটা করেছিলাম আমি 2022 সালে। তখন হয় না যে কিছু করবার থাকে না, মানে বাচ্চারা একটু বড় হয়ে গেছে, তো তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, ক্লদিং নিয়ে কাজ করি, যেহেতু আমি মেয়ে, আমি মেয়েদের অনেক কিছুই বুঝি, সো এই কারণে ক্লদিংটা দিয়ে শুরু করলাম। এই তো। আচ্ছা, মেয়েদের তো আরও জিনিসপত্র রয়েছে, অর্নামেন্টস রয়েছে, তারপর আরও বিভিন্ন ধরনের ব্যাগস রয়েছে, শুজ রয়েছে, কিন্তু কেন আপনি ক্লোথস নিয়ে আপনি চিন্তা করলেন? ক্লথস নিয়ে চিন্তা করবার কারণটা হচ্ছে যে আমি হচ্ছে নতুন নতুন ড্রেস পরতে অনেক পছন্দ করি। আচ্ছা, ড্রেসে ফোকাসটা আসলে বেশি। হ্যাঁ, এই কারণে তো দেখা গেছে যে বিজনেসটা আসলে শুরু করি আসলে শখ থেকে, যে আমি বিজনেস করলে দেখা যাবে যে সমস্ত ক্যাটালগের বা নতুন যে ড্রেসগুলো আসবে আমি পরতে পারবো। তো এরপরে করতে করতে যখন দেখলাম যে না অনেক ভালো লাগছে, আর যখন হয় না যে যখন মানে আমি যেহেতু শুরু করেছি, তো এটাও একটা আমার সন্তানের মতো হয়ে গেছে, তো তখন মায়া যখন বাড়তে থাকলো তখন চিন্তা করলাম যে না, এটা এখন আর শখে রাখা যায় না, অবশ্যই আমার খুব আদরের একটা বিষয়। তো এরপরে এখন কন্টিনিউ করছি, এখন প্রফিট যখন আসছে তখন একটু ভালো লাগছে বেশি, তো এখন শখের সঙ্গে সঙ্গে এটা আমার মানে কি বলে বিজনেসও হয়ে গেছে। আচ্ছা, কাপড় কোথা থেকে নেওয়া হয় এবং ডিজাইনের ক্ষেত্রে বা পোশাক তৈরির ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখেন? আমি এখনো তো হচ্ছে রিসেলার বলতে পারেন, কারণ এখনো ওইভাবে মানে শুরু করেছিলাম আসলে যে আমি নিজস্ব কিছু ডিজাইন দিয়ে করব এরকম, তো পরে হচ্ছে লোকবল আসলে ওইভাবে হয়নি। আর বিজনেসে মানে শর্ত থাকে না যে নিজের মানুষ না হলে দেখা গেছে যে করা যায় না, মানে একটা রানিং মেট লাগে, তো আমি আসলে ওইভাবে রানিং মেট পাইনি। তো তখন চিন্তা করলাম যে যেহেতু বিজনেস না নেমেই গেছি, তো তখন হচ্ছে ওই যে কি বলে মানে রিসেলার, যে আমি হচ্ছে পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশে আমি নিয়ে এসে আমি সেল করছি, তো এখানে আমার কোনো কৃতিত্ব আসলে ওইভাবে নেই। আচ্ছা, কিন্তু আপনি বলছিলেন পরিকল্পনা তো অবশ্যই আছে, আমরা তো অবশ্যই বাহারি বাই রোমানাতে আপনার যে ডিজাইন করা সেগুলো হয়তো বা কালেকশন পাবো। আচ্ছা, এখানে ড্রেসের কি কি ভেরিয়েশন থাকছে? 3 পিস, 2 পিস এন্ড 1 পিস, আর কি 1 পিস সব আছে। আচ্ছা, এখন কি ধরনের ড্রেস আসলে মেয়েরা পড়তে পছন্দ করছে? এখন মেয়েরা হচ্ছে কট সেটগুলো, যেটা ওইটা খুবই কমফোর্টেবল। পাকিস্তানি ট্রেন্ডটা অনেক বেশি ফলো করছে, অনেক বেশি আমাদের দেশে। আর হবার কারণ হচ্ছে ধরেন আপনি পাকিস্তানি ড্রেস ধরেন আপনি 2500-2600 করে পাচ্ছেন, কিন্তু ইন্ডিয়ান ড্রেস 2500-2600 টাকা যে ড্রেস, ওইটা অ্যাকচুয়ালি আপনি বাইরে পরে যাওয়ার মতো না। হ্যাঁ, ওদের মানে ইন্ডিয়ান ড্রেসগুলো হয় কি যে ওরা খুবই ভালো করে, কিন্তু সালোয়ারের কাপড়টা খুব একটা ভালো দেয় না। আর ওদের আরেকটা ব্যাপার থাকে ইন্ডিয়ান ড্রেসে, যে রং উঠে যায়। হ্যাঁ, সালোয়ার থেকে একটা রং লেগে যায়, বা এমব্রয়ডারি থাকলে ওখান থেকে একটু রং উঠে যায়। আর এই রেঞ্জের মানে 2600 টাকা দিয়ে আপনি একটা যদি পাকিস্তানি ড্রেস পরেন, মোটামুটি প্রেজেন্টেবল, আপনি বাইরে যেতে পারবেন। সো এই কারণে হচ্ছে দেখা গেছে যে পাকিস্তানি ড্রেসের প্রতি আমরা আকৃষ্ট বেশি। আরেকটা ব্যাপার হচ্ছে যে পাকিস্তানি ড্রেসের হচ্ছে ভেরিয়েশন আছে, ইন্ডিয়ান ড্রেসের ওই ভেরিয়েশনটা নেই, ওরা ওই গতানুগতিক এখানে এমব্রয়ডারি নয়তো প্রিন্ট, মানে ওই একই ধাঁচে ওরা আসছে, সো ভেরিয়েশন তো মানুষ পছন্দই করে। আচ্ছা, এই ক্ষেত্রে পোশাক তো আসলে অনেক অন্যতম একটা প্রোডাক্ট, আসলে এটা অনিবার্য, এটা লাগে। সো এখন সামনে তো শীত, শীতের আমেজ চলে আসছে অল্প অল্প, সো শীতের সময় কি ধরনের ড্রেসের ভেরিয়েশন থাকবে আপনার ওখানে? শীতের সময় হয় কি যে উইন্টার কাপড় থাকবে। হ্যাঁ, উইন্টার তো থাকে, উইন্টারের জন্য আপনার স্পেশাল করা হয় ড্রেসগুলো, যেখানে ওড়নাগুলো, বিশেষ করে ওড়নাগুলো ওরা একটু শলের মতো করে, যে আপনি এক্সট্রা শল লাগবে না, ওই ওড়নাটাই আপনাকে, আর ওড়নাটা খুব সুন্দর করে করে। আর আরেকটা ব্যাপার থাকে যে শীতের সময় তো আমাদের সমস্ত উৎসব শুরু হয়, সো যত এক্সপেন্সিভ ড্রেসগুলো ওরা এই সময়টায় করে। মানে আমার কাছে মনে হয় যে পাকিস্তানিরা চিন্তাই করে যে বাংলাদেশে কখন কি ট্রেন্ড, বা বাংলাদেশে কখন বিয়ের মৌসুম, কখন কি, ওই অনুযায়ী আমার মনে হয় যে ড্রেসগুলো ওইভাবে তৈরি করে। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে একটু রেঞ্জটা জানতে চাচ্ছি, কত থেকে শুরু করে কত রেঞ্জ পর্যন্ত ড্রেস আছে আপনার এখানে? আমার এখানে আছে বাংলাদেশি যদি কিছু ধরি, বাংলাদেশিগুলো তো ধরেন 1200 থেকে, আর সর্বোচ্চ আমার কাছে 18,000 টাকার ড্রেস আছে। আচ্ছা, মানে যে যার যেরকম পছন্দ সব ধরনের বাজেটেই থাকছে, আসলে বাজেট ফ্রেন্ডলি। আচ্ছা, এখন তো এবং মেলার যে এখন সিজন, ওটাও কিছুটা চলছে, এখন মেলা নিয়ে সবাই ব্যস্ত, সো কোথায় কখনো মেলা হচ্ছে কিনা, বা কোথায় বসছেন, বা কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে মেলা আমি করি না, মেলা আসলে আমরা করাই, মানে অর্গানাইজ করি, তো সেই ক্ষেত্রে তো আমাদের সবসময় মাথায় থাকতেই হয় যে কোথায় এখন করানো যাবে, কোথায় হবে। আর শীত আসলে তো এই যে এই সময়টা আমাদের স্টার্ট শুরু হয়ে গেছে, শরৎ থেকেই শুরু,
তো আমরা হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা হচ্ছে উত্তরাতে, আমরা সাভারে, মোহাম্মদপুরে বিভিন্ন মেলা অর্গানাইজ করি আর কি। তো ওখানে তো সবাই মানে আমাদের মাথায় সবসময় থাকে যে কখন মানে সময়টা, আর সবসময় তো যেহেতু মেলা যারা অর্গানাইজ করে তাদের তো মাথায় থাকতে হয় যে এই সময়টা আমাদের ধরতে হবে। আচ্ছা, তো নেক্সট মেলার পরিকল্পনা কি, কবে হচ্ছে বা কোথায় করা হচ্ছে, বা সেমিনারের পুরো আয়োজনগুলো কিভাবে পরিচালনা করে থাকেন? মেলাটা আসলে আমরা নেক্সট আমরা হচ্ছে সাভারে হচ্ছে একটা মেলা। তো ওখানে আমরা পরিকল্পনা ওটা যেটা হচ্ছে ওটা আসলে স্টল বরাদ্দ দিচ্ছে আমরা হচ্ছে ফ্রি। হ্যাঁ, ফ্রি কেন, এখানে হচ্ছে অনেক ক্ষুদ্র এবং নারী উদ্যোক্তা আছে, তাদেরকে হচ্ছে উৎসাহিত করবার জন্য যে আপনারা আসেন, আপনারা করেন আমাদের সঙ্গে। কারণ অনেক সময় দেখা যায় যে স্টল ভাড়া এত বেশি হয়, অনেকের পক্ষে হয়তো 2 দিন বা 3 দিনের জন্য অ্যাফোর্ড করা সহজ মানে একটু কষ্ট হয়। তো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম করি যে ক্ষুদ্র এবং নারী উদ্যোক্তা যারা, তারা যাতে ফ্রি করতে পারে, আগ্রহ মানে সবাই যেন উদ্যোক্তা হতে পারে সেই সুযোগ দেওয়ার জন্য আসলে ওইটা চিন্তা করে আমরা প্রায়ই এটা করে আসছি আমাদের গ্রুপ থেকে আসলে। আচ্ছা, যারা যোগাযোগ করতে চান তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার, বা যারা আসলে স্টল নিতে চান আপনার কাছ থেকে? যারা নিতে চান, আমরাও ফেসবুকে অনেক আমাদের প্রচার হচ্ছে, প্রসার, সো ফেসবুক দেখে আসতে পারেন। আমাদের ওখানে নাম্বার এবং যোগাযোগের সমস্ত কিছু লেখা আছে, লিঙ্কগুলো ওখানে ক্লিক করলেই হয়ে যাবে। আচ্ছা, আপনি আমরা করব জয়ের সহসভাপতি, সেখানে কিভাবে কাজ পরিচালিত হচ্ছে? আমরা করব জয়, এইটা আমরা আসলে স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করছি। আমরা জাস্ট শুরু করেছি, গ্রুপটা অনেক আগের, বাট তখন আসলে বিভিন্ন কারণে হয়নি। তো এখন আমরা হচ্ছে আমাদের হচ্ছে ভিশনটা হচ্ছে যে আমাদের স্পেশাল বাচ্চাগুলা যাদের মানে ওদের আমাদের এরকম একটা মানে সমাজ ব্যবস্থা গড়ে তোলা যেখানে তারা হচ্ছে থাকে না যে আমরা স্পেশাল বাচ্চাদের একটু নেগলেক্ট করি, একটু ওদের সামনে আনতে চাই না। সো এইসব বাচ্চাদের আমরা হচ্ছে দক্ষ করে আমরা ওদের হচ্ছে সহযোগিতা, ওদের মানসিক কর্মসংস্থানের ব্যবস্থা করা, কর্মসংস্থান এখনই না, আগে ছোট বাচ্চাদের হচ্ছে মানসিক মনোবল বৃদ্ধি করা, ওদের বিভিন্ন ট্রেন আপ করা, বা ওদের মায়েদের, ধরেন মায়েরা তো বেশি উৎকণ্ঠিত থাকে, তারা একটু লজ্জিতও থাকে যে আমার বাচ্চাটাকে আমি অনেক সময় শো করতে চায় না, সামনে আনতে চায় না। তো এই ব্যাপারটা তারা যেন, এই বাচ্চা তো কোনো অপরাধ না কারো, হ্যাঁ, এটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য অনেকভাবেই হতে পারে বাচ্চা, এরকম স্পেশাল বাচ্চা। তো এই বাচ্চাগুলো আসলে লুকিয়ে রাখবার জন্য না, হ্যাঁ, এই বাচ্চাদের যদি আমরা একটু আদর যত্ন করি, আমরা যদি স্পেশাল ট্রেন আপ করি, তো ওরাও অনেক আশার আলো হতে পারে, ওরাও আমাদের সমাজের জন্য অনেক বড় কিছু মানে অবদান রাখতে পারে। তো এই কারণে আমরা মা এবং শিশু দুজনের জন্য আমরা মানসিক মনোবল, তারপর ওদের বিভিন্ন ট্রেন আপ করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি আর কি। আচ্ছা, এই যে স্পেশাল চাইল্ড নিয়ে কাজ করবেন, এটার পরিকল্পনা শুরুতে কিভাবে এসেছে? মানে হঠাৎ করে তো অবশ্যই না, আপনি কি চিন্তা থেকে এসেছে যে আমি একে নিয়ে কাজ করব, এদেরকে নিয়ে কাজ করব? আচ্ছা আচ্ছা, এইটার যে ফাউন্ডার ফাহিমা, তো ফাহিমার ওর একটা স্পেশাল বাচ্চা আছে। তো ও প্রতিটা পদক্ষেপে, প্রতিটা ধাপে ধাপে ও বিভিন্নভাবে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। ধর বাচ্চাটা যদি একটু শব্দ করে ওঠে, অনেকের কাছে বিরক্ত হয়, থামো এরকম করে বলে, হ্যাঁ। তো ওইটা খুব মানে কষ্ট পায়। অ্যাজ আ মাদার আমি দেখি, ওর সঙ্গে আমি যখন থাকি দেখি যে প্রত্যেকটা ক্ষেত্রে কষ্ট পাচ্ছে। তারপরে হয়তো বাচ্চা তো আজান বোঝে না, বাচ্চা কিছুই বোঝে না, ও হয়তো ওর মতো করছে, হ্যাঁ। তো আমরা যারা ধরেন, আমি জানি ও আমার যেহেতু ফ্রেন্ডের বাচ্চা, আমি কিছু বলবো না, বাট অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, বা আজান হচ্ছে তখন বললে অনেকেই বিরক্ত, থামো, হ্যাঁ, এই ব্যাপারগুলো। তারপরে ফাহিমাকে ধরেন বিভিন্ন ক্ষেত্রে মানুষ বলে যে এরকম বাচ্চা নিয়ে বের হন কেন, বাচ্চা মানে তালাবদ্ধ রাখতে পারেন না। তো যেহেতু ও এগুলো সমস্ত কিছু ফেস করছে, তখন ও বললো যে আসো আমরা এরকম কিছু কাজ করি, আমরা এরকম স্পেশাল বাচ্চা নিয়ে কাজ করি। যেহেতু ও প্রতিটা ক্ষেত্রে এইভাবে মানে কি বলে আমাদের সমাজ থেকে ধিক্কার পেয়ে আসছে, তো এখানে যেন দোষটা ওরই, যে ওর কারণেই বাচ্চাটা এরকম হয়েছে। এবং শুধুমাত্র সমাজে না, ওর ফ্যামিলিতেও হচ্ছে বাচ্চাটাকে নিয়ে অনেক কিছুই হয়, মানে কোনো সহযোগিতাই করা হয় না, যেহেতু একটা বাচ্চা স্পেশাল হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তো ওর কোনো হাত নেই। তো এখন হয় কি যে ফ্যামিলি থেকে ওই সাপোর্টটাও পাচ্ছে না। তো একটা মা মানে সম্পূর্ণ একা, সে এরকম একটা বাচ্চাকে হচ্ছে ঘরে বাইরে 2 জায়গাতেই সে নিয়ে বেড়াচ্ছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই সে এরকম মানে চক্ষু লজ্জা বলেন বা মানুষের মানে একটা কেমন একটা চোখের শিকার হয়। সো ওই থেকে বলেছে যে আচ্ছা আমরা এরকম কিছু করি, কারণ আমি চাই না অন্য কেউ হচ্ছে এই কষ্টের মধ্যে দিয়ে যাক, কারণ এটা তো কোনো অপরাধ বা পাপ নয়। এই ক্ষেত্রে আসলে বাচ্চাদের টেক কেয়ার কারা করছেন এবং কিভাবে করছেন?
আমরা এখনো ওইভাবে মানে আমরা তো কেবল শুরু করছি, তো আমরা চিন্তা করেছি যে হ্যাঁ পরিকল্পনা আছে যে আমরা এরকম যারা হচ্ছে ট্রেন আপ কিছু লোকজন নিব, আমরা নিয়ে আমরা প্রথমেই তো এত বড় পরিসরে করতে পারবো না। আমরা হচ্ছে ধরেন যে আমাদের নিজেদের একটা বাচ্চা আছে, এরকম আমাদের পরিচিত আর কয়েকজন এরকম বাচ্চা আছে, ওদের দিয়ে শুরু করে এরপরে তারপর দেখি কত দূর যাওয়া যায়। তবে ইচ্ছা আছে মানে ওদের নিয়ে আরো বেশি কিছু করবার। আপনার শপটাকে আপনি কিভাবে আসলে ইউটিলাইজ করতে চান বা কাস্টমারের কাছে আর কিভাবে রিপ্রেজেন্ট করতে চান? আচ্ছা আমি বলি, বাহারি বাই রোমানার প্রধান লক্ষ্যই হচ্ছে বিশ্বস্ততা। হ্যাঁ, থাকে না যে অন্ধভাবে বিশ্বাস করা যে আচ্ছা এই পেজ ওকে, কোনো ডাউট নাই এই পেজ থেকে ভালো জিনিসটা এবং আসলটাই পাওয়া যাবে। আমাদের ধরেন আমাদের মানে ফেসবুকিং জগতে বা এই যে সোশ্যাল মাধ্যমে যেটা হয় যে মানুষ অনেক পেজ দিয়ে হচ্ছে কমপ্লেইন থাকে যে দেখায় একটা দেয় আর হ্যাঁ, তো এই ব্যাপারটা যাতে না হয়, মানে আমরা যেটা যে জিনিস, আবার আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে বিভিন্ন জিনিস ধরেন যেটা আমাদের বাংলাদেশি ওটা আমরা আসলে বলতে দ্বিধা করছে, আমরা বলছি না। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে মানে আমিও এটার অনেক শিকার যে আমাকে বলছে যে এটা জয়পুরি, এখন হচ্ছে মানে এটা যদি আপনি ভুল করেন এটা হবে আপনার দোষ যে আপনি কেন খেয়াল করেননি, আমি তো ইন্ডিয়ান জয়পুরি বলি না, আমি তো জয়পুরি বলেছি। তো আপনি যদি এরকম কিছু মিস্টেক করেন তাহলে দোষটা আপনার উপরেই বর্তাবে। তো যাই হোক, এরকম যেটা হয় যে আমরা আসলে বলি না, আমাদের বাংলাদেশে অনেক ভালো কাজ হয় কিন্তু আমরা হচ্ছে হয় কি যে বাংলাদেশি নাম শুনলে আমরা চিন্তা করি না এত বেশি দাম হতে পারে না। তো ওই ক্ষেত্রে আমরা যারা বিক্রেতারা আছি কিছু কিছু আর বিক্রেতারা ওটা হচ্ছে ইন্ডিয়ান বা পাকিস্তানি বলে যে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল এটা বলে দেয়। তো আমার কথা হচ্ছে যে এটা তো বলার দরকার নেই, কারণ আমার ক্রেতাকে যা ওদের তো মানে ঠকিয়ে লাভ নেই। আর এই কারণে আমি চাই যে বাহারি বাই রোমানা একদম মানে অন্ধভাবে সবাই বিশ্বাস জায়গাটা ধরে রাখবে সারা জীবন। আচ্ছা, আমরা তো এখন নতুন উদ্যোক্তা অনেক দেখছি এবং একটু জানতে চাই আপনার কাছে যে আপনি যখন শুরু করেছিলেন পুঁজি কত ছিল? আমার পুঁজি ভালোই ছিল, কারণ আমি একটা শোরুম নিয়ে বেশ বড় পরিসরে শুরু করেছিলাম। তো ওই যে বললাম লোকবল রানিং মেট আসলে পাইনি বলে ওটা আসলে গুটিয়ে ফেলতে হয়েছে যে সংসার সামলি আসলে। হ্যাঁ, আমরা নারীরা অনেক কিছুই পারি, অনেক কিছুই করি, কিন্তু তারপরেও একটু প্রতিবন্ধকতা আসলে থাকেই। তো ওই কারণে হচ্ছে যে পুঁজি আসলে ছিল, ভালো ছিল, ওটা দিয়ে শুরু করেছিলাম। তো পরে আর আসলে আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ দেখা গেছে যে হচ্ছে প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমাকে করতে হয়, ইভেন আমি লাইভ প্রেজেন্টটাও আমি করি। সো এই ক্ষেত্রে আমি আসলে মিলাতে পারছিলাম না। আর না মিলাতে গিয়ে দেখা গেছে যে স্টাফ যারা ছিল মানে এরকম থাকে না যে আপনি না গেলে স্টাফরা যেতে হয়, আসলে নজর রাখতে হয়। আউটলেট নিয়ে কি পরিকল্পনা? আউটলেট ছিল, আউটলেট নিয়ে শুরু করেছিলাম। তো এখন আর কোথায় কোথায় দেওয়ার ইচ্ছা? এখন ইচ্ছা আছে যে আর একটু স্টেবল হয়ে নেই, মানে কারণ ওখানে একটা বিশাল একটা লস খেয়ে আসছে আসলে। তো আবার একটু স্টেবল হয়ে আবার নতুন করে নতুন আঙ্গিকে দিব, আর তখন হয়তো আপনারা হচ্ছে মানে কাস্টমাইজ করতে পারবেন, অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। বাহ, খুব ভালো। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনারা ভালো থাকবেন, থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।